অধ্যায় নাম্বার সিস্টেম থেকে 9 নম্বর ক্লাস। এই ক্লাসে দুইটা ম্যাথের সমাধান বোঝানো হবে। প্রথমে প্রবলেম 10, এ প্লাস আইবি আকারে প্রকাশ করো 3 প্লাস রুট ওভার -4 বা 2 মাইনাস রুট ওভার -9। তো যেটা দেওয়া আছে এ প্লাস আইবি আকারে প্রকাশ করার জন্য ওইটাই আমরা লিখে নিলাম। এ প্লাস আইবি আকারে প্রকাশ করার জন্য দেখতে পাচ্ছি এখানে কোনো আই নেই, কাল্পনিক সংখ্যা আইটা যুক্ত নেই, তাহলে নিয়ম মেনে আমাদেরকে আইটা যুক্ত করতে হবে। আমরা সূত্র জানি, কাল্পনিক সংখ্যা আই স্কোয়ার ইকুয়াল টু -1। এখন আমরা একটা কাজ করতে পারি, এখানে প্রথমে 3 আসছে প্লাস রুট ওভারের ভিতরে এই যে -4 আসছে, আমরা যদি -1কে +4 দ্বারা গুণ করি তাহলে কত হবে? 4 একে 4, -4। এই -4 রুট ওভারের ভিতরে আর 4 একে 4, এটা -4 হবে, কোনো পার্থক্য নাই, দুইটাই সমান। নিচে আছে 2 মাইনাস রুট ওভার, এখন -9 যেটা আছে, আমি যদি -1কে 9 দ্বারা গুণ করি উত্তরে কত হবে? 9 একে 9, 9 এটা প্লাসের, 1 হলো মাইনাসের, প্লাসে মাইনাসে -9 -9, এটা কিন্তু মিলে যাবে। কেন আমি -1 দ্বারা গুণ করলাম? কাল্পনিক সংখ্যা আই স্কোয়ার ইকুয়াল টু -1, এই -1 সাথে আই স্কোয়ারের সম্পর্ক আছে। এ প্লাস আইবি আকারে প্রকাশ করার জন্য এই রাশিতে কাল্পনিক সংখ্যা আইটা যুক্ত করাটা প্রয়োজন, যার কারণে -1 থেকে আমরা আই পর্যন্ত যেতে পারবো। এখন 3 প্লাস রুট ওভারের ভিতরে কাল্পনিক সংখ্যা -1 যেটা, এইটার পরিবর্তে আমরা লিখতে পারি সূত্র আই স্কোয়ার, আর 4 উপরে স্কোয়ার, 4 যেটা, এটাকে ছোট করতে পারি, 2 উপরে স্কোয়ার দিলে 4টা ছোট হয়ে যায়। নিচে আছে 2 মাইনাস রুট ওভারের ভিতরে -1 পরিবর্তে আমরা এখানে লিখতে পারি আই স্কোয়ার। 9কে আমরা ছোট করতে পারি, 3 উপরে স্কোয়ার দিলে 9 হবে। এখন 3 প্লাস স্কোয়ারের রুটে কাটা, তাহলে এখানে 2 এবং আই দুইটা গুণ হয়ে 2i হবে, তো 2iটা বের হয়ে যায়। স্কোয়ারের রুটে কাটা গিয়ে রুট এখান থেকে উঠে গেছে। নিচে আসছে 2 মাইনাস স্কোয়ার রুটে কাটা 3 এবং আই থাকে, আমরা এখানে লিখলাম 3i। এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছ। এখন এই যে অংশটা একেবারে 1 নম্বর ক্লাসের মতো হয়েছে, তো নিচে যেহেতু 2 মাইনাস 3i আসছে, 2 প্লাস 3i দ্বারা উপর এবং নিচকে এখন আমাদের গুণ করতে হবে, এটাই তো নিয়ম। তাহলে এই অংশটা আমি লিখে নিচ্ছি। এখানে আছে 3 প্লাস 2i, নিচে আছে 2 মাইনাস 3i। নিচে যেহেতু 2 মাইনাস 3i আছে, তাহলে 2 প্লাস 3i দ্বারা নিচেও গুণ করব, উপরেও গুণ করব, এটাই নিয়ম। নিচে 2 মাইনাস 3i আছে, তো 2 প্লাস 3i দ্বারা নিচেও গুণ করব, উপরেও গুণ করব। তো গুণ করলে এখন যদি আমরা কেটে দেই উপরে এবং নিচ, এটা তো কাটা যায়, তখন এই লাইন আর এই লাইনের মধ্যে কোনো পার্থক্য থাকে না, সুতরাং মানটা কিন্তু সমান থাকে। এখন এই জায়গায় এসে ব্র্যাকেটের গুণ, ওই যে একেবারে 1 নম্বর ক্লাসে তোমরা জেনে আসছো, ব্র্যাকেটের গুণ করার জন্য এখানে আছে 3, এখানে 2, এখানে 2i, এখানে 3i, দুইটা কিন্তু দুই ধরনের। এখানে আছে 2, এখানে 2, এখানে 3i, এখানেও 3i, এখানে মিলে যায়, চিহ্ন দুইটা আছে, প্রথমে মাইনাস তারপরে প্লাস। তো যেহেতু প্রথম 2 পরের 3i মিলে গেছে, তখন এখানে সূত্র হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র।
আর এখানে যেহেতু প্রথম টু মিল নাই, তখন ব্র্যাকেটের গুণ করার যে নিয়ম তোমরা জানো, ওই নিয়মেই প্রথম 3 দ্বারা 2কে গুণ করলে 6, 3 দ্বারা পরবর্তী 3i-কে গুণ করলে প্লাসের হবে 9i, সবগুলা যেহেতু প্লাসের তাহলে প্লাসই হবে। 2i দ্বারা 2কে গুণ করলে প্লাসের হবে 4i, 2i দ্বারা 3i-কে গুণ করলে 2 3 6, 2 3 6, i গুণ করলে হবে i স্কোয়ার। আমরা একটা সূত্র জানি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কিন্তু এখানে যদি আমি 2কে এ ধরি, 3i-কে বি ধরি, এরকম হবে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে কি সূত্রটার সাথে মিলবে না? তো এটার উদাহরণ বোঝাতে গিয়ে আমি যদি 5 এবং 2 গুণ করি, উত্তরে কত হবে? 10। তাহলে 2 এবং 5 যদি গুণ করি, উত্তরে 10 হবে। 5 এবং 2 গুণ করলে যেরকম 10 হবে, 2 এবং 5 উল্টো গুণ করলেও 10 হবে। সুতরাং এ প্লাস বি আর এ মাইনাস বি, অথবা এ মাইনাস বি এ প্লাস বি, দুইটা আলাদা কিছু না, গুণ করলে উত্তর একই হয়ে যাবে। তো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি অথবা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, গুণের বেলায় কিন্তু দুইটাই একই। সুতরাং 2কে এ ধরবো, 3i-কে বি ধরবো, বি ধরে মূল যে সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাই আমরা সাজিয়ে নিব। অতএব এখানে এর মান হচ্ছে 2, এ স্কোয়ার মাইনাস বির মান হচ্ছে 3i, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। হিসাব করো, এখানে 6 প্লাস 9টা i আর 4টা i, এখানে হবে প্লাসের 13টা i প্লাস 6 ইন্টু আই স্কোয়ারের মান মাইনাসের 1 বসাও, 2 এর উপরে স্কোয়ার মানে 4, এখানে 3 এর উপরে স্কোয়ার আছে, তো এভাবে না লিখে 3 এর উপরে স্কোয়ার আছে, i এর উপরে স্কোয়ার আছে, অর্থাৎ 9i স্কোয়ার। তো আই স্কোয়ার না লিখে, এখানে আই স্কোয়ার না লিখে সরাসরি আমি আই স্কোয়ারের মান -1 গুণ অবস্থায় রেখে দিচ্ছি একেবারে। বুঝতে পারছো? 3 এর উপরে স্কোয়ার, 3 এর উপরে স্কোয়ার মানে 9, i এর উপরে স্কোয়ার মানে আই স্কোয়ার, কিন্তু আই স্কোয়ারের মান আমরা জানি -1, একেবারে -1 এখানে বসিয়ে দিলাম। তারপরে এখানে আছে 6 প্লাসের 13টা i, 6কে 6 মাইনাসের 6 হবে, এখানে আছে 4, 9কে 9, 9টা মাইনাসের 1টা মাইনাসের, মাইনাসে মাইনাসে হবে এখানে প্লাস, 9কে 9, প্লাসের 6 মাইনাসের 6 এটা কাটা, এখানে 13i, 4 এবং 9 যোগ করলে 13, 13 13 কাটা, তাহলে কি থাকে? শুধুমাত্র i থাকে। এখন আমরা প্রশ্নটা দেখি, এ প্লাস আইবি আকারে প্রকাশ করো। তো এ প্লাস আইবি আকারে প্রকাশ করার জন্য শুধুমাত্র উত্তরে এখানে আমি আই পেলাম, আর তো কিছু পেলাম না। তো এখন কী করা যায়? এখন মান ঠিক রাখতে গিয়ে আমি যদি 0 এর সাথে 0 প্লাস i1, এখানে আই মানে একটা আই আছে, তো আইকে আমি সরাসরি আইও লিখতে পারি, 1i-ও লিখতে পারি, বা i1-ও লিখতে পারি, তাই না? আই মানে তো একটা আই, 1i-ও লেখা যায়। তো আইকে 1i বা i1 এটা লেখা হলো অঙ্কের উত্তর সাজাতে গিয়ে। এখন আই এর সাথে 0 যোগ করলে তো যে আই আছে আই থাকবে। তো এতটুকু আমি সাজিয়েছি। এ প্লাস আইবি আকারের বৈশিষ্ট্য হচ্ছে যে প্লাস এবং আই যেন ঠিক থাকে, আগের মান যাই থাকুক পরের মান যাই থাকুক দেখার বিষয় না। প্লাসও ঠিক রাখলাম, আইও ঠিক রাখলাম, আগের মান 0, পরের মান 1। আমি এখানে 0 আর 1 যোগ করাতে মানের কোনো ভিন্নতা হয় নাই, আমার উত্তর কিন্তু ঠিক আছে। তোমরা কি এটা বুঝতে পারছো? তো এই জন্য ইংরেজিতে যদি লিখো, আমি ইংরেজিতে লিখে দিচ্ছি, বাংলাতে যারা লিখবে যা এ প্লাস আইবি আকারের, তো বাংলা ইংরেজি একটা বই দেখলেই তোমরা পারবে, মূল হচ্ছে অঙ্কের সমাধান বুঝতে পারলে কিনা। ইংরেজিতে যারা লিখতে চান এটা এভাবে লিখবেন, বইয়ের মধ্যেও পাবেন, হুইচ ইজ দি ফর্ম অফ এ প্লাস আইবি, এভাবে লিখবেন। আর বাংলায় যদি লিখতে চান যা এ প্লাস আইবি আকারের, এভাবে লিখে দিতে পারেন।
তো দেখো মাইনাসের আই, সরি শুধুমাত্র আই, এটার সাথে আগে জিরো, এটা হচ্ছে এর মান, ওয়ান হলো বির মান। তো এ প্লাস আই বি এটা মিলিয়ে আমরা লিখলাম এ প্লাস আই বি আকারের। পরবর্তী প্রশ্ন পরীক্ষায় থাকে, প্রমাণ করো যে √2 একটি অমূলদ সংখ্যা। তো √2 না থেকে √5ও থাকতে পারে, √7ও থাকতে পারে, √13ও থাকতে পারে, নিয়মগুলো কিন্তু এক। তো অমূলদ সংখ্যার মূলদ সংখ্যা, যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় এটা হচ্ছে মূলদ সংখ্যা, আর যেটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। তো বইয়ের ভাষায় এটা হচ্ছে যেটাকে p/q আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, সেটাই হচ্ছে মূলদ সংখ্যা। এখন √2কে অমূলদ সংখ্যা প্রমাণ করার জন্য প্রথমেই এটাকে মূলদ সংখ্যা ধরে নিতে হবে। এই জন্য প্রথমে আমরা লিখে নিব, মনে করি √2 একটি, মনে করি √2 একটি মূলদ সংখ্যা। √2 যদি মূলদ সংখ্যা হয় তাহলে √2 ইকুয়াল টু p/q হবে। p/q কেন? কারণ যে সংখ্যাকে p/q কিংবা ভগ্নাংশ আকারে সাজানো যায় তাকে মূলদ সংখ্যা বলে। √2কে প্রথমে মূলদ সংখ্যা ধরে √2 ইকুয়াল টু p/q আমরা লিখে নিলাম। তো এর বাহিরে এখানে কিছু তথ্য লিখে নিতে হয়, আমি লিখে নিচ্ছি। √2 ইকুয়াল টু p/q, যেখানে p ও q স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা বলতে 1 2 3 4 এগুলা, কিউ এর মান 1 থেকে বড় এবং পি ও কিউ সহমৌলিক। এখন মৌলিক কি আর কৃত্রিম কি? যে সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেটাই হচ্ছে মৌলিক, আর যে সংখ্যাকে অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেটা কৃত্রিম। যেমন 7, তারপর 11, 13, এগুলোকে অন্য কোনো সংখ্যা দ্বারা তুমি ভাগ করতে পারবে না, এটা হচ্ছে মৌলিক সংখ্যা। যদি তাকে 4, 9, 10 এগুলোকে অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় তো এগুলো কৃত্রিম সংখ্যা। ওই শর্তে √2 ইকুয়াল টু p/q। এখন পরবর্তী যে কাজ, এটা সকল অঙ্কের মধ্যে করতে হয়, কাজটা হচ্ছে উভয় পক্ষকে বর্গ করে। আমি যদি এরকম লিখি, অতিরিক্ত একটা লাইন চাইলে এখানে লিখে নিতে পারি আমি তোমাদের বোঝানোর জন্য, তবে বইয়ের মধ্যে অতিরিক্ত লাইন এটা দেওয়া নাই। উভয় পক্ষকে বর্গ করে এটা লিখে দিও, উভয় পক্ষকে বর্গ করে স্কোয়ারে এবং রুটে কাটা। এখানে বাইর হবে 2, এখানে হবে p², q²। আমি উভয় পক্ষকে 500 দ্বারা গুণ করতে পারি, সমান অনুপাতে কিন্তু মানটা পরিবর্তন হবে, সমান অনুপাতে। উভয় পক্ষকে আমি 100 দ্বারা ভাগ করতে পারি, কোনো সমস্যা নাই, কারণ এক পক্ষ সমান আরেক পক্ষ। আমি যদি 1000 দ্বারা উভয় পক্ষকে ভাগ করি সমান অনুপাতে কিন্তু ভাগফলটা আমি পাবো। এখন নিয়ম হচ্ছে এই জাতীয় ম্যাথের উত্তর পর্যন্ত যাওয়ার জন্য যে উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করতে হবে। সহজে বোঝানোর জন্য আমি এভাবে দিয়ে দিলাম, তো উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করে, এটা তোমরা লিখবে উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করে। এখন কিউ দ্বারা গুণ করলে কীরকম হবে বিষয়টা, এই কিউ কিন্তু উপরের সংখ্যা, তাই না? এটা উপরের সংখ্যা, নিচে q² আছে মানে দুইটা কিউ আছে, একটা কিউ কাটা, তো নিচে শুধুমাত্র একটা কিউ থাকে। এই কিউ দ্বারা এই কিউকে কাটলে একটা কিউ থাকে, তাই না? উপরে p² যেরকম আছে, এই কিউ দ্বারা দুইটা কিউ এর মধ্য থেকে একটাকে কাটলে নিচে একটা কিউ থাকে। এই পর্যন্ত এসে আমাদের আর কোনো কিছু করার প্রয়োজন নাই। এখন সিদ্ধান্ত নেওয়ার পালা, চিন্তা করব। বলা হয়েছে পি ও কিউ এর মান সহমৌলিক হতে হবে, ওকে। এখন আমি একটা কাজ করি, এখানে পির মান আমি ধরে নিলাম 7, কিউ এর মান ধরে নিলাম 11। তো 7, 11 একটা আরেকটা দ্বারা তো ভাগ যায় না, কোনো সংখ্যা দ্বারাই ভাগ করা যায় না। কিউ এর মান আমি 11 যদি ধরে নিই, 2q, 2 11 22, এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা হচ্ছে। আমি এখানে লিখে নিলাম যে 2q একটা পূর্ণ সংখ্যা, 2q একটি পূর্ণ সংখ্যা। তুমি কিউ এর মান যাই ধরো না কেন পূর্ণ সংখ্যা পাবে। এখন পি এর মান ধরে নিলাম আমি 7, তুমি চাইলে অন্য সংখ্যা ধরতে পারো, 5ও ধরতে পারো, মানে মৌলিক সংখ্যা ধরতে হবে। কিউ এর মান 7, 7কে স্কোয়ার করলে 49। কিউ এর মান ধরলাম আমি 11, তো 49কে 11 দ্বারা ভাগ করলে কি পূর্ণ সংখ্যা পাবে নাকি দশমিকে চলে যাবে?
তো দশমিকে চলে যাবে। এক পক্ষ পূর্ণ সংখ্যা পেলাম, আরেক পক্ষ পূর্ণ সংখ্যা পেলাম না, দশমিকে চলে গেল। তাহলে তো দুইটা দুই ধরনের হয়ে গেল, বিষয়টা তো ঠিক হলো না। আমি √2কে মূলদ সংখ্যা ধরলাম, উভয় পক্ষকে স্কোয়ার করলাম, উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করলাম, উভয় পক্ষ পূর্ণ সংখ্যা পাওয়ার কথা কিন্তু পেলাম না। এক পক্ষ পূর্ণ সংখ্যা পেয়েছি, আরেক পক্ষ পূর্ণ সংখ্যা পাই নাই, তাই তো। তো 2q পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q পূর্ণ সংখ্যা নয়। টু কিউ পূর্ণ সংখ্যা, p²/q পূর্ণ সংখ্যা নয়। তো p²/q এবং এই 2q সমান হতে পারে না, এটা তো আমরা প্রমাণ করেছি। তো যেহেতু এটা সমান হলো না, সুতরাং √2 একটি অমূলদ সংখ্যা প্রমাণিত। প্রমাণ করার জন্য বলা হয়েছে, আমরা এখানে লিখে দিব প্রমাণিত। আশা করছি সকল শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন।